আবার ফেসবুকে দিয়ে দিও, তাহলে আমি বুঝতে পারবো যে এখানে আসতেছে। স্যার আপনি লাইভে চলে আসছেন, লিংকটা দিয়ে দিয়েছি। জি, পাওয়া গেছে। শুরু করি না? জি স্যার। আসসালামু আলাইকুম। আমি প্রফেসর মোহাম্মদ শাহাবুদ্দিন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্বপ্রাপ্ত আছি। আজকে আমি আপনাদেরকে কার্ডিয়াক অ্যারিথমিয়া সম্পর্কে আলাপ করব এবং কার্ডিয়াক অ্যারিথমিয়া সম্পর্কে বিশদভাবে আলাপ করব না, আসলে কমন কার্ডিয়াক অ্যারিথমিয়ার ব্যাপারে টাচ করব। যে কার্ডিয়াক অ্যারিথমিয়া গুলো আমাদের দুইটা ক্ষেত্রে দরকার হয়। একটা হলো আমাদের পরীক্ষার জন্য, পাশের জন্য যে অ্যারিথমিয়া গুলো দরকার আছে। 2 নম্বর হলো যে সমস্ত অ্যারিথমিয়া গুলো আমাদের ডে টু ডে লাইফে মধ্যে আমাদের ইম্পর্টেন্ট, সেই অ্যারিথমিয়া গুলো নিয়ে আমরা আলাপ করব। যদি আমরা বলতে চাই যে হার্ট আসলে কিভাবে শুরু হয়, হার্ট আমরা জানি যদি হার্ট আমাদের না চলে তাহলে আমরা মানে ডেথ বা মৃত ব্যক্তি হিসাবে আমরা থাকি। তো সেই ক্ষেত্রে হার্টের ভিতরের মুভমেন্ট থাকতে হয় এবং সেই যে মুভমেন্ট থাকাটা বা হার্ট যে মানে চলাটা, সেই চলাটা শুরু হয় আসলে এসএ নোড দিয়ে। The heartbeat is normally initiated by an electrical discharge from the SA node. The atria and the ventricle then depolarizes sequentially as a electrical depolarization that passes through the specialized conducting tissue that we will discuss later. And the sinus node then acts as a pacemaker, and the intrinsic rate is regulated by the autonomic nervous system. That means the sympathetic activity increases the heart rate and the vagal activity decreases the heart rate. So under normal hormonal influences, it also varies. তো এইভাবে আমরা যদি দেখি যে ইন্ট্রিনসিক রেট এসএ নোডের 60 থেকে 100 মতো, ঠিক এট্রিয়াল মাসেলের নিচেই আছে 55 থেকে 60। এবি নোড আর একটু কম 45 থেকে 50 পর্যন্ত, বান্ডেল অফ পিচ 40 থেকে 45 এবং পারকিনজি ফাইবার 35 থেকে 40 এবং মায়োকার্ডিয়াল সেল 30 থেকে 35 পর্যন্ত দিতে পারে। তো এটার একটা বিশেষত্ব হতেছে এরকম যে এটা যদি এসএ নোড কোন ক্রমে সে ফেল করে, যে সে যদি ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি না করে, তাহলে এটিয়া নেক্সট টোয়াইসি হিসাবে কাজ করে, সেকেন্ড কমান্ড হিসাবে কাজ করে। তখন হার্ট রেট 55 থেকে 60 এর মধ্যে থাকে, এর চেয়ে বেশি আর উঠতে পারে না। এরপরে যদি এটাও ফেল করে তাহলে এবি নোড হিসাবে কাজ করে, তখন আমরা নোডাল রিদম হিসাবে করি। এইভাবে সিকোয়েন্স করতে করতে যদি সব ফেল করে, সব সিস্টেম ফেল করে, তো মায়োকার্ডিয়াল সেল দেখা যায় যে মায়োকার্ডিয়াল সেল বা মায়োকার্ডিয়াম নিজে ই করে, যে ক্ষেত্রে আমরা দেখবো কমপ্লিট হার্ট ব্লকের ক্ষেত্রে 80 এর মতো বিট করতেছে, ভেন্ট্রিকেলের মতো বিট করতেছে, এবং সেখানে ডেফিনেটলি ভেন্ট্রিকেলের বিট 40 এর নিচে থাকে, এরকম 30 থেকে 35 এর মধ্যে রেটটা মেইনটেইন করে। এবং যদি যেহেতু অ্যারিথমিয়া করব, তার আগে আমরা মানে রিদম, নর্মাল রিদমটা কিরকম থাকে সেটা সম্পর্কে আমরা সামান্য একটু আলোকপাত করে আমরা অ্যারিথমিয়ার ভিতরে যাব। আমরা এরকম একটা ইসিজি তে দেখতে পাই যে হার্টের যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, দ্যাট ইজ মানে ডিপোলারাইজেশন। ইসিজি তো আর কিছুই না, যে হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি যেটা আছে সেটা গ্রাফিক্যাল ওয়েতে প্রেজেন্ট করা। এই গ্রাফিক্যাল ওয়েতে প্রেজেন্ট যদি করতে পারা যায়, তাহলে সেটাই হলো আমরা দেখতে পাই। গ্রাফিক্যাল ওয়েতে প্রেজেন্ট করা হলো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, ডিপোলারাইজেশন এন্ড রিপোলারাইজেশন। ডিপোলারাইজেশনের জন্য হার্টের মধ্যে নির্দিষ্ট কিছু ওয়েভ তৈরি হয় এবং রিপোলারাইজেশনের জন্য ওয়েভ তৈরি হয়। এরকম ঠিক অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশনের জন্য আমরা পি ওয়েভ হিসাবে দেখি ইসিজিতে। ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের জন্য আমরা কিউআরএস কমপ্লেক্সটা দেখি, এবং ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশনের জন্য আমরা এসটিটি দেখি। তাহলে এট্রিয়াল রিপোলারাইজেশনের জন্য আসলে আমাদের কোনো ওয়েভ নাই, এট্রিয়াল রিপোলারাইজেশন আমাদের
ভেন্ট্রিকুলার কিউআরএস কমপ্লেক্সের ভিতরে বারিড হয়ে যায়, আমরা সবাই জানি। এবং ইসিজিতে যদি আমরা মেজার করতে যাই তাহলে এরকম দেখি যে ছোট ছোট ঘরগুলো আমরা একটা ডিউরেশন হিসাব করলে 0.04 সেকেন্ড, আমরা 40 মিলি সেকেন্ড অনেক সময় বলি, এবং এরকম 5টা ঘর যদি হয় তাহলে 0.04 ইন্টু 5 মানে 0.2 সেকেন্ড। এরকম বড় বড় মানে একটা ঘরের মধ্যে ছোট ছোট 5টা ঘর থাকে, যার ডিউরেশন থাকে 0.5 সেকেন্ডের মতো। এর যদি আমরা অ্যাম্প্লিটিউড দেখি তাহলে উপরের দিকে প্রত্যেকটা 1 মিলিমিটার করে মানে আমাদের মানে ডিউরেশন হিসাবে থাকে, এবং এই 5টা ঘরের জন্য 5 মিলিমিটারই থাকে। আমরা যখন স্ট্যান্ডার্ডাইজেশন দেখবো তখন আমরা 10 মিলিভোল্ট দেখবো, মানে এরকম 10টা ঘর পর্যন্ত আমাদের কিউআরএস কমপ্লেক্সের স্ট্যান্ডার্ডাইজেশন মেইনটেইন করে দেখতে হবে। এটা আসল মানে মানে রহস্য হচ্ছে ওখানে, আসল রহস্য হচ্ছে এখানে যে কমাই দিতে একটু এটা সাউন্ডটা। আসল মানে রহস্য হতে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি যেটা আমরা তৈরি হয় ইসিজিতে, সেটা হার্টের ভিতরে যেটা তৈরি হয়, হার্টের মাসেলে যে এট্রিয়াল মাসেল, ভেন্ট্রিকুলার মাসেল, এইগুলোর ভিতরে যেগুলো তৈরি হয় সেগুলোর ডিপোলারাইজেশন এবং ডিপোলারাইজেশন যদি দেখেন তাহলে সেটা ডিপোলারাইজেশন কার্ভ যদি দেখেন আপনি তাহলে এইরকম ভাবে কার্ভ আসে, যেমন এসএ নোডের কার্ভ এরকম, এবি নোডের কার্ভ যদি দেখেন তাহলে এইভাবে আসে। এবং স্কেলিটাল মাসেলের সাথে ভেন্ট্রিকুলার মাসেল ফাইবারের ডিফারেন্স হলো এখানে প্লেটিভ ফেজ থাকে, এবং এই প্লেটিভ ফেজ থাকার জন্য কার্ডিয়াক মাসেল কখনোই ফেটিক হয় না, যেটা স্কেলিটাল মাসেলে ফেটিক হয়। এবং এইরকম যদি ভেন্ট্রিকুলোগ্রাম মানে আসে, এট্রিয়াল ডিপোলারাইজেশন গ্রাম গুলো আসে, ইসিজিতে যখন আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করি তখন আমরা এই পি কিউ আর এস এবং টি হিসাবে পাই, এটা ডিপোলারাইজেশন এবং এটা রিপোলারাইজেশন হিসাবে পাই, বোথ এট্রিয়া এন্ড ভেন্ট্রিকেল। এবং বেসিক ভাবে যদি আমরা 10টা আমরা ইলেকট্রোড শরীরের বিভিন্ন অংশে প্লেস করি, এবং এই 10টা ইলেকট্রোড একটা ক্যামেরার মতো কাজ করে, এবং হার্টের বিভিন্ন জায়গা থেকে সে ছবি তুলে একটা 12 লিড ইসিজির মতো করে সে এটাকে একটা কানেক্টরের সাথে লাগানো থাকে, এই কানেক্টরটা এটা এমপ্লিফাই করে এবং এটা ডিসপ্লে করতে পারে, অথবা মানে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন হিসাবে দিতে পারে। অতএব এতে রাইট আর্ম, লেফট আর্ম, রাইট লেগ, লেফট লেগ, এখানে 4টা, এবং বুকের উপরে 6টা লাগানো হয় লিড, B1, B2 তে B6। এই 10টা লিড লাগানোর পরে এখান থেকে আমরা সবগুলো কানেকশন করে একটা মানে লিড সিলেক্টর এবং অ্যাম্পলিফায়ার উপরে দেওয়ার পরে সে মেশিনটা রিড করে এই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হার্টের, সে এরকম মানে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দিতে পারে, অথবা আমরা যে সিসিউতে বা আইসিইউতে যে মনিটর গুলো দেখি সেই মনিটর গুলোতে এইভাবে আমরা ডিসপ্লে দেখতে পারি। এটা আপনার ডেভিডসনের ভিতরে আছে যে ইসিজি দিয়ে রিড করতে গেলে কি কি দেখতে হয় সিকোয়েন্সিয়ালি, প্রথমে রেট, রিদম, কার্ডিয়াক এক্সিস, তারপরে পি ওয়েভ, এরপরে পিআর ইন্টারভেল, এরপরে কিউআরএস কমপ্লেক্সের ডিউরেশন, কিউ ওয়েভ, এসটি সেগমেন্ট এবং টি ওয়েভ। আমরা যখন অ্যারিথমিয়া ডিটেক্ট করব ঠিক আমরা এই জিনিসগুলোই আমরা দেখতে থাকবো যে আমাদের এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি কিনা ঠিক মতো। কারণ আমরা যদি রেট, রিদম, পি ওয়েভ, কিউ মানে আরএস কমপ্লেক্সের ভিতরে পিআর ইন্টারভেল, প্রত্যেকটা পি এর জন্য প্রত্যেকটা কিউআরএস কমপ্লেক্স আছে কি নাই, এটা যদি ডিল করতে পারি তাহলে আমাদের অ্যারিথমিয়া ডিল করা যাবে। কারণ অ্যারিথমিয়ার ডেফিনিশন অনুসারে যখন দেখবেন এই যে ডিস্টারবেন্স অফ দি রিদম, রিদম আমাদের আগে যদি জানতে পারি তাহলে অ্যারিথমিয়া আমাদের সহজ হবে জানার জন্য। এবং এক্সিস এর জন্য এরকম -30 থেকে +90 পর্যন্ত যে এক্সিসটা আছে সেটা হলো নরমাল এক্সিস, -30 থেকে 90 এটা হলো লেফট এক্সিস, এবং রাইট এক্সিস ডেভিয়েশন হলো +90 to 180। আসলে এই এক্সিসটা মানে একটু বুঝতে কষ্ট হতে পারে এখন ভাবে, যদি আমি আমার সিম্পাইসিস পিউইস থেকে শুরু করে চিন পর্যন্ত এবং রাইট এবং লেফট আর্ম এই তিন মানে জায়গাটাকে যদি আমি 360 ডিগ্রি হিসাবে ভাগ করি, তাহলে যদি বরাবর যদি আমার বডির হার্টের বরাবরে যদি আমি ধরি, আমার উপরের অংশ আমার থাকবে হলো নেগেটিভ এবং নিচের অংশ থাকবে পজিটিভ। অতএব যদি আমরা সরাসরি দেখি তাহলে 180 ডিগ্রিতে যদি হরাইজন্টাল প্লেনে দেখি তাহলে একদিকে 0, একদিকে 180 ডিগ্রি, আর যদি একদম ভার্টিক্যাল প্লেনে দেখি তাহলে 90-90।
এইরকম হিসাব করে যদি আমরা এক্সিস গুলো ফ্লিপ মানে দেখি তাই এরকম। আমরা কঠিন হিসাবের মধ্যে যাব না, আমরা দুইটা হিসাবের মধ্যে যাব যে আমরা এক্সিস কিভাবে ডিটারমাইন করব ইসের জন্য। দুইটা ভাবে, একটা হলো 1 এবং এবিএফ এ যদি লিড 1 এ আমাদের যদি নেগেটিভ থাকে, তার মানে হইতেছে যে আর এর চেয়ে যদি এস বেশি থাকে, এরকম যদি নেগেটিভ থাকে তাহলে এটা রাইট এক্সিস ডেভিয়েশন, আর কিছু দরকার নেই আপনার। এবং ঠিক মানে লিড 1 এ মানে যদি লেফট এক্সিস ডেভিয়েশন এখানে, আর যদি এটা লেফট এক্সিস ডেভিয়েশন থাকে যদি লিড এবিএফ যদি নেগেটিভ থাকে, এবিএফ যদি মানে নেগেটিভ থাকে তাহলে এটা লিফট মানে লেফট এক্সিস ডেভিয়েশন। এবিএফ এ যদি নেগেটিভ থাকে, তাহলে দুইটা নেগেটিভ যদি আমরা মনে করি যে লিড 1 এ যদি নেগেটিভ থাকে তাহলে সেটা হলো রাইট এক্সিস ডেভিয়েশন, এবং এবিএফ এ যদি নেগেটিভ থাকে সেটা হলো লেফট এক্সিস ডেভিয়েশন। সিম্পলি দুইটা ভাবে মনে রাখতে পারি। অনেকে 1 2 দিয়ে মনে রাখে, লিড 1 এ নেগেটিভ রাইট এক্সিস ডেভিয়েশন, লিড 2 এ নেগেটিভ লেফট এক্সিস ডেভিয়েশন। যেভাবে মনে রাখতে চান মনে রাখতে পারলেই হবে। একটা ইসিজি কে নরমাল আমি কখন বলবো যে এই ইসিজিটা নরমাল? তার রেটটা থাকতে হবে নরমাল রেটের ভিতরে, মানে 60 থেকে 100 মধ্যে থাকতে হবে। এর যদি বাইরে যায় 100 এর উপরে বা 100 বা 100 এর উপরে যদি যায় তাহলে সেটা টেকিকার্ডিয়া, 60 বা 60 এর নিচে যদি চলে যায় তাহলে সেটা ব্র্যাডিকার্ডিয়া। এবং এই মানে ইম্পালসটা বা এই ইসিজিটা এসএনওর থেকে উঠতে হবে। এসএনওর থেকে যদি উঠতে হয় তাহলে প্রত্যেকটা কমপ্লেক্সের আগে একটা পি ওয়েভ থাকতে হবে, কারণ আমরা জানি একটিএল ডিপোলারাইজেশন এর জন্য পি ওয়েভ হয়, এবং যদি সাইনাস থেকে আসে তাহলে তার একটা কনফিগারেশন থাকে, একদম আপওয়ার্ড কনফিগারেশন থাকে। এবং এই যে ইম্পালসটা সেটা কন্ডাক্ট করতে হবে থ্রু নরমাল কন্ডাক্টিং সিস্টেম। তার মানে এসএ নোড থেকে এবি নোডে আসবে, এবি নোড থেকে বান্ডেল অফ ফিস, বান্ডেল অফ ফিস থেকে লেফট এবং রাইট ব্রাঞ্চের দিয়ে আলটিমেটলি পারকিনসন ফাইবারের মধ্যে মায়োকার্ডিয়ামে ছড়ায় যাবে। এ হলো তার নরমাল কন্ডাকশন। এই নরমাল কন্ডাকশনের মধ্যে থেকে গেলেই আমরা তাকে বলবো যে এটা মানে নরমাল সাইনাস রিদম। যদি অ্যাবনর্মাল কন্ডাকশনের মধ্যে দিয়ে যায়, যদি কোনো বাইপাস ট্রাক্টের দিয়ে যায় তাহলে সেটা নরমাল কন্ডাকশন হবে না, তখন আমরা সেটাকে ডাব্লিউপিডব্লিউ সিনড্রোম হিসাবে দেখব। এবং কন্ডাকশন ভেলোসিটি, যেটা নরমাল যে কন্ডাকশন ভেলোসিটি আছে সে নরমাল কন্ডাকশন ভেলোসিটি সে ফলো করবে। এটিএম এর ভেলোসিটি, এবি নোডের ভেলোসিটি কম, কিন্তু বান্ডেল অফ হিস এবং পারকিনসন ফাইবারের ভেলোসিটি খুবই বেশি, 4 মিটার পার সেকেন্ড, এবং উপরের দিকগুলো 0.5 থেকে 0.1 মিটার পার সেকেন্ড, মানে এত বেশি নিচের দিকে কন্ডাকশন টেম্পারেচার থাকে। তো আমরা রেট থাকবে 100 মধ্যে, 60 এর উপরে এসও নোড থেকে আসবে এবং কন্ডাকশন করবে নরমাল কন্ডাক্টিং সিস্টেমের মধ্যে দিয়ে, এবং ভেলোসিটি নরমাল কন্ডাকশন ভেলোসিটির হিসাবে থাকে। এখন যদি আমরা অ্যারিথমিয়ার ডেফিনিশন দিতে যাই তাহলে যেহেতু অ্যারিথমিয়া অর্থাৎ ডিস্টারবেন্স অফ রিদম, সিম্পল মানে এত সব মনে যদি না থাকে আপনি পরীক্ষার সময় বলবেন স্যার ডিস্টারবেন্স অফ রিদম, আর যদি মনে রাখতে পারেন ডিস্ট্রাকশন অফ দ্য রেট অ্যান্ড রিদম, তো এইটুকু মনে রাখতে পারলেই হবে। আর যদি কিতাবি ভঙ্গে বলতে পারেন এই কার্ডিয়াক অ্যারিথমিয়া ইজ ডিফাইন্ড অ্যাজ এ ডিস্টারবেন্স অফ দ্য ইলেকট্রিক্যাল রিদম অফ দ্য হার্ট হবে আপনার ডেভিডসনের ডেফিনিশন এইভাবেই। কিন্তু আর টু মোর যারা মেচিউর তাদের জন্য ডেফিনিশন অ্যারিথমিয়া may be defined as a variation from the normal heart and or rhythm that is not physically justified. উপরে একটু কঠিন ডেফিনিশন, আমি সবার জন্য নিচের ডেফিনিশনটার কথা বলতে বলি। কিছু মনে না রাখতে পারলে ডিস্টারবেন্স অফ দি রিদম অফ দি হার্ট, দ্যাট ইজ অ্যারিথমিয়া। অ্যারিথমিয়ার যদি আমি ইটিওলজি দেখি তাহলে অ্যারিথমিয়া কিন্তু মানে আমরা এর আগে দেখছি যে সবকিছু ডিজিজ হইতে গেলে অ্যাবনর্মাল মানে থাকতে হয়, কোনো ইটিওলজি থাকতে হয়, কিন্তু এইখানে হলো অ্যারিথমিয়ার জন্য নরমাল স্ট্রাকচারালি নরমাল হার্টের মধ্যে হইতে পারে। তার মানে কোনো ভালভুলার লেশন অথবা কোনো কনজেনিটাল লিশন অথবা হার্টের কোনো অসুখ না থাকা সত্ত্বেও তার কিন্তু এই অ্যারিথমিয়া ডেভেলপ করতে পারে, এবং সেটা স্ট্রাকচারালি মানে হার্টে হতে পারে, স্ট্রাকচারাল অ্যাবনর্মাল হার্টে হতে পারে, অথবা স্ট্রাকচারাল হার্ট ডিজিজের সাথে হতে পারে, যেমন ভালভুলার কনজেনিটাল কার্ডিওমায়োপ্যাথি অথবা করোনারি আর্টারি ডিজিজ, এরকম যেগুলো আছে সেগুলোর সাথে হতে পারে, অথবা স্ট্রাকচারালি একদম নরমাল কোনো সমস্যা নাই
সেই সমস্ত যে হার্টের মধ্যে হতে পারে। এইটা কেন হবে? ডিউ টু অ্যাবনর্মাল কন্ডাকশন অর ডিপোলারাইজেশন। যদি কোনো ক্ষেত্রে কন্ডাকশন এর অ্যাবনর্মালিটি হয়, হার্ট নরমাল আছে, আমার হার্টে কোনো সমস্যা নাই, কিন্তু কন্ডাকশন অ্যাবনর্মালিটি যদি হয়, ওই যে আমরা বললাম WPW সিনড্রোম যদি থাকে, বাইপাস ট্রাক যদি থাকে, অথবা কোথাও যদি সে রিএন্ট্রি করতে পারে, শর্ট সার্কিট যদি করে ফেলতে পারে, তাহলে এরকম স্ট্রাকচারে নরমাল হার্টের মধ্যে করতে পারে। অ্যারিথমিয়া হয় মানে অ্যাবনর্মাল না। আপনার পরীক্ষার সময় অনেকে দেখেন যে আপনাদের টেকিকার্ডিয়া হয়, হার্ট রেট 100 এর উপরে থাকে, 120-30 এর মতো থাকে, কিন্তু আপনি সব ধরনের পরীক্ষা করলে, এক্স-রে, ইসিজি, ইকো, সব ধরনের পরীক্ষা করলে, বায়োকেমিক্যাল, হেমাটোলজিক্যাল, বাট দেখা যায় যে কোনো ধরনের অ্যাবনর্মালিটি নাই। তাহলে সেই ক্ষেত্রে কি আপনি কি অ্যাবনর্মাল? না, আপনি অ্যাবনর্মাল না, আপনার এখানে হার্ট রেট বেশি থাকে, তাহলে ওরি, অ্যাংজাইটি, টেনশন, টি, কফি, অ্যালকোহল, যে মানে ফিজিওলজিক্যাল যে কজগুলো আছে হার্ট রেট বাড়ার জন্য, সেই কজগুলো আপনার জন্য থাকে। তো নরমাল হার্টে ঘটতে পারে, স্ট্রাকচারালি অ্যাবনর্মাল হার্টে ঘটতে পারে। আমরা যদি প্যাথোজেনেসিস দেখি, তাহলে প্যাথোজেনেসিসের সময় আমরা সিম্পল মানে আমরা বলবো যে মানে কন্ডাকশন সিস্টেমের একটা প্যাথোলজির জন্য। The cardiac arrhythmias usually occurs as a result of pathology that affects the conduction system of the heart. আপনি যদি ডান দিকে দেখেন, তাহলে দেখেন যে লাল যে সিস্টেমটা আছে, এটা হলো এসএ নোড। এসএ নোড থেকে 3টা নোডাল ট্রাক্ট আছে। অনেক মানে অ্যানাটমিস্ট এবং ফিজিওলজিস্ট বিশ্বাস করে না যে এইরকম 3টা ইন্টারনোডাল পাথওয়ে আছে। এটা তারা মনে করে যে একটিয়াল মাসেল মাস দিয়ে এটা ছড়াই যায়, এবং যেহেতু একটু কন্ট্রোভার্সি আছে, অতএব এটা 3টা ইন্টারনোডাল পাথওয়ে থাকতেও পারে অথবা নাও থাকতে পারে। এবং এরপরে এখানে এসএ নোড থেকে ইম্পালসটা আলটিমেটলি এটিএল টিস্যু এবং ইন্টারনোডাল পাথওয়ে যেভাবেই হোক না কেন এবি নোডে আসে। এবি নোডে আসার পরে আপনারা জানেন যে এবি নোডে একটু ডিলে হয়, ফিজিওলজিক্যাল ডিলে 0.1 সেকেন্ডের মতো ডিলে হয়। এটিএল ডিপোলারাইজেশন হইতে 0.1 সেকেন্ড লাগে। এই জন্য আমরা যখন পি ওয়েভটা পাই তখন এটা 0.1 সেকেন্ড, মানে 2 মানে আড়াই ঘরের চেয়ে বেশি হয় না। ছোট একটা ঘরে 0.4 থাকে, আর একটা ছোট ঘরে 0.04 থাকে, অতএব 2 ঘরে 0.08 এবং আরেকটা ঘর আড়াই ঘরে মিলে 0.1 সেকেন্ড। এই 0.1 সেকেন্ডের বেশি যে পিওএফ হতে পারে না, তার মানে পিছনের ইতিহাস হইতেছে এটিএল ডিপোলারাইজেশনের 0.1 সেকেন্ড লাগে। ঠিক এটিএল মানে এবি নোডে এসেও সে 0.1 সেকেন্ড ডিলে করে। এই 0.1 সেকেন্ড এই 0.1 সেকেন্ড মিলে 2 সেকেন্ড এখানে আপনার লাগে। অতএব কোনো পিআর ইন্টারভেল যদি আমার 2 সেকেন্ডের বেশি হয়, তাহলে আমরা সেটাকে প্রলং মানে পিআর ইন্টারভেল হিসাবে আখ্যায়িত করি এবং ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক হিসাবে দেখি। এবং ইসিজিতে এই যে পি, এটা মানে 0.1 যেটা পাই, এটা স্মল রাউন্ডেড ডিফ্লেকশন হিসাবে পাই, এবং এবি নোডাল যে ডিলেটা আছে সেখানে একটা স্ট্রেট লাইন হিসাবে আমরা পাই। এটাকে আমরা পিআর সেগমেন্ট হিসাবে বলি, মানে এন্ড অফ দি পি ওয়েভ থেকে বিগিনিং অফ দি কিউ ওয়েভ পর্যন্ত এইটাকে আমরা পিআর সেগমেন্ট বলি। পিআর সেগমেন্ট প্লাস পি এই দুইটা মিলে হয় পিআর ইন্টারভেল। এখান থেকে যখন সে এবি নোডের এই ডিলেটা পাস করে, তারপর বান্ডেল অফ হিস এবং রাইট এবং লেফট বান্ডেল থেকে এসে আলটিমেটলি পার্কিনজি ফাইবারের মাধ্যমে যায়। এখানে যদি রিলেশনশিপটা দেখি, এসএ নোড থেকে সে প্রথমে মানে রাইট এট্রিয়াম মানে ডিপোলারাইজেশন করে, রাইট এট্রিয়াম থেকে সে লেফট এট্রিয়ামে ডিপোলারাইজেশন করে। এখন এই রাইট এবং লেফট এট্রিয়ামে ডিপোলারাইজেশন করার জন্য আলটিমেটলি আমরা পি ওয়েভটা পাই। যদি পি ওয়েভটা যদি আপনারা হিসাব করেন, ফার্স্ট পার্ট হলো আপনার রাইট এট্রিয়ামের জন্য, সেকেন্ড পার্ট হলো লেফট এট্রিয়ামের জন্য। আবার যদি আপনি আরো পুঙ্খানুপুঙ্খ হিসাব করেন, তাহলে ফার্স্ট ওয়ান থার্ড হলো রাইট এট্রিয়ামের জন্য, লাস্ট ওয়ান থার্ড হলো লেফট এট্রিয়ামের জন্য, মিডল মানে ওয়ান থার্ড হইতেছে বোথ রাইট এন্ড লেফট এট্রিয়ামের জন্য। আর যদি বলেন যে না, ফার্স্ট পার্ট হলো রাইট এট্রিয়াম লেফট এট্রিয়াম, যেভাবেই মনে রাখেন না কেন, দুইটা ভাবে মনে রাখার জন্য এইভাবে ডিপোলারাইজেশনের জন্য পিওএফ হয়, এবং এখানে এখান থেকে এবি নোডে ঢুকে এবি নোডে ডিলে হওয়ার পরে আলটিমেটলি সে এইভাবে ছড়াই পড়ে এবং এই ডিপোলারাইজেশনের জন্য আমরা কিউআরএস কমপ্লেক্স পাই, এই ডিপোলারাইজেশনের জন্য আমরা এসটিটি চেঞ্জ পাই। এখন অ্যারিথমিয়ার মেকানিজম। অ্যারিথমিয়া আমরা আগের যে ডেফিনেশন দেখছি আমরা, তাতে আমরা দেখছি যে অ্যারিথমিয়া দুই ভাবেই হতে পারে, হার্ট রেট বাড়তেও পারে, হার্ট রেট কমতেও পারে। যদি হার্ট রেট বাড়ে, তার মেকানিজম 3টা: ইনক্রিজড অটোমেটিসিটি, রিএন্ট্রি অথবা ট্রিগার্ড। এর মধ্যে সবচেয়ে বেশি কমন ইনক্রিজড অটোমেটিসিটি এবং রিএন্ট্রি। ম্যাক্সিমাম অ্যারিথমিয়া রিএন্ট্রির জন্য দায়ী, ট্রিগার্ড খুব কমের জন্য দায়ী। ইনক্রিজড অটোমেটিসিটি মানে জাস্ট ক্যাটাকোলামাইন সিক্রেশন হওয়ার জন্য
মানে যে হার্ট রেটটা বেড়ে যাবে। The tachycardia is produced by a spontaneous depolarization of an ectopic focus in the atria, AB node or ventricle in response to a catecholamine. এটা মনে হয় আমি ডিস্টারবেন্সে পড়ে গেছি। Am I audible? ডিস্টারবেন্স আছে কিনা আমি বুঝতেছি না। তো কেউ যদি একটু কমেন্ট করতে পারতেন আমার জন্য সুবিধা হতো যে অ্যাকচুয়ালি আমি আছি কি নাই। আমার কাছে actually triggered activity can initiate ventricular arrhythmia in a patient with coronary artery disease. It is a form of secondary depolarization that arises from an incompletely repolarized cell membrane. A small depolarization during or just after the repolarization phase 3 or 4 which can trigger a new phenomena. এখানে হয় কি ট্রিগার্ড অ্যাক্টিভিটিতে যখন ডিপোলারাইজেশনের মানে শেষ হয়ে মানে শেষ পর্যায়ে যাবে ফেজ 3 অর 4 এ যাবে এবং যেখানে একদম রিফ্র্যাক্টরি পিরিয়ডটা শেষ হয়ে যাবে সেখানে যদি কোনো একটা স্টিমুলাস সাফিসিয়েন্ট থাকে এটা দুইটা ফর্মে থাকতে পারে। একটা হলো আর্লি মানে early depolarization, এটা মানে early after depolarization আর একটা হলো delayed after depolarization। মানে ডিপোলারাইজেশনের পরে জাস্ট রিপোলারাইজেশনের আগে যদি কোনো স্টিমুলাস আসে এবং এটা সাফিসিয়েন্ট হয় সে একটা ট্রিগার তৈরি করতে পারে। জাস্ট এখানে দেখেন স্টেজ 3 এবং 4 এর মতো আছে সেখানটায় সে একটা ট্রিগার তৈরি করছে অতএব এরকম এবং এরকম যদি রিপিটেড ট্রিগার তৈরি করতে পারে সে একটা ট্যাকিকার্ডিয়া তৈরি করতে পারে। একবার যদি হয় তাহলে সেটা একটা সিঙ্গেল মানে এপিসোড হতে পারে। এরপরে রিএন্ট্রি সবচেয়ে বেশি কমন রিএন্ট্রি মেকানিজমটা সেইটার জন্য এই রিএন্ট্রি মেকানিজমটা একটু জটিল। এখানে রিএন্ট্রি হওয়ার জন্য আসলে দুইটা শর্ত দরকার। একটা মানে দুইটা রিফ্র্যাক্টরি পাথওয়ে থাকতে হবে, একটা ফার্স্ট পাথওয়ে একটা মানে সেকেন্ড পাথওয়ে। একটা ফার্স্ট পাথওয়ে একটা শোনা যায় না মানে এই আছে সমস্যা আছে। ও স্যার তাহলে তোমাদের ই হয়েছে গন্ডগোল হয়েছে কোথাও যেন আবার যাইতে হবে। আচ্ছা তাহলে এটা আমি এখন কি করব, আমার শেয়ার স্ক্রিন অফ করতে হবে না। শেয়ার স্ক্রিন এখানে কি যেন একটা হঠাৎ গন্ডগোল ঘটছে আর কি, আমি বুঝতে পারি নাই সেটা। শেয়ার স্ক্রিনটা অফ করব না। এখন কি হয় শেয়ার স্ক্রিন দেখো তো এখন হয় কিনা। শেয়ার আছে নাকি স্টপ শেয়ার দিয়ে করবো? আচ্ছা দেখো এখন দেখায় কিনা।
এখন দেখা যায়? ওকে, হ্যাঁ এইখান থেকে এইটা পর্যন্ত দেখাইতে পারছিলাম না। স্টপ শেয়ার হয়ে গেছে, এখন দেখায় কিনা? ওকে, স্লাইড ঠিক আছে এখন? এইখানটা থেকে ঠিক আছে, এখান থেকে শুরু করি তাহলে। তোমরা এখান থেকে আর তোমরা তো থাকো না এখানে, কেউ আমার তো বলতে পারো, আমি তো তোমাদের জানতে চাইতাম, কেউ রেসপন্স দাও নাই। ঠিক আছে, শুরু করি আমি আবার। সরি মানে ফর ইন্টারাপশন। আমরা প্যাথোজেনেসিস সম্পর্কে আলাপ করতেছিলাম। Pathogenesis হলে cardiac arrhythmia usually occurs as a result of pathology affecting the conduction system of the heart. Conduct system যে আমাদের SA node, AB node, bundle of his right and left bundle, Purkinje fiber, এর ভিতরে যদি কোনো জায়গায় কন্ডাকশনে প্রবলেম ঘটে, হয়তো ইনক্রিজড কন্ডাকশন হতে পারে, ডিক্রিজড কন্ডাকশন হতে পারে, অথবা কন্ডাকশন সিস্টেমে কোনো জায়গায় ব্লক হয়ে যেতে পারে। এরকম যদি হয় তাহলে তখনই আমরা অ্যারিথমিয়া মানে পাবো আর কি। আমরা মানে এই SA নোডের ডিপোলারাইজেশনের জন্য আমরা বলছিলাম যে রাইট এট্রিয়াম এবং লেফট এট্রিয়াম ডিপোলারাইজেশন হবে এবং তার জন্য পি ওয়েভ পাবো। পি ওয়েভের জন্য আমরা বলছিলাম যে পি ওয়েভের প্রথম থার্ড হলো লেফট এট্রিয়ামের জন্য, মানে রাইট এট্রিয়ামের জন্য, লাস্ট থার্ড হলো লেফট এট্রিয়ামের জন্য, এবং মিডল থার্ড হচ্ছে বোথ লেফট এবং রাইট এট্রিয়ামের জন্য। এরপর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের জন্য আলটিমেটলি কিউআরএস কমপ্লেক্স তৈরি হয় ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের জন্য। মেকানিজম যদি আমরা এট্রিয়াল টেকিকার্ডিয়া, আমরা এর আগে দেখলাম যে হার্ট দুই ভাবেই হতে পারে, হার্ট রেট বাড়তেও পারে, হার্ট রেট কমতেও পারে। যদি হার্ট রেট বাড়ে সেক্ষেত্রে আমরা বলছি টেকিকার্ডিয়া, 100 বেশি যদি থাকে, এবং সেই ক্ষেত্রে মেকানিজম তিনটা, একটা অটোমেটিসিটি, রিএন্ট্রি আর একটা ট্রিগার্ড মেকানিজম। Increased automaticity, এটা simple as the tachycardia is produced by a spontaneous depolarization of an ectopic focus in the atria, AV junction or ventricle in response to catecholamiне. Single depolarization lead to atrial junction or ventricular premature ectopic beats, but repeated depolarization leads to atria, junctional or ventricular tachycardia. And another not so important, it is rare causes, but it may happen, especially in case of coronary artery diseases. This can be causes ventricular arrhythmia in patients with coronary artery disease. It's a form of secondary depolarization arising from an incompletely repolarized cell membrane, and a small depolarization during or just after repolarization, that means there 3 or 4, can initiate a trigger mechanism. In this figure, you can easily understand that is after depolarization, that is early after depolarization and delayed after depolarization. If an electrical impulse comes just after the refractory period and it is sufficient enough to initiate a stimulus, then it can causes the stimulus. If it is single, it can causes just single premature beats or single episodes. But if it happens repeatedly, it may cause tachycardia. So another important, এটা খুব ইম্পর্টেন্ট যে এটা রিফ্র্যাক্টরি বা রি-এন্ট্রি মেকানিজম। রি-এন্ট্রি মেকানিজমটা এখানটায় হলো আমরা রি-এন্ট্রি মেকানিজমে এটা ইম্পর্টেন্ট এই জন্য পরীক্ষার মানে বোঝার জন্য যে এখানে আসলে দুইটা পথ থাকে, একটা ফার্স্ট পথ, একটা সেকেন্ড পথ থাকে, আর এক ইম্পালস থাকে, এটা দুইটা কন্ডাকশন ভেলোসিটিও তার দুই রকম থাকে। তো রিফ্র্যাক্টরি পিরিয়ড দুই রকম থাকবে এবং ইম্পালসেরও ক্যারেক্টার দুই রকম থাকবে। এবং এখানে কি হয়, এই ছবিটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি তারপরে নাহলে বুঝবো। নর্মাল সাইনাস যে রিদম থাকে, নর্মাল সাইনাস রিদমে এরকম যদি কোনো একটা ইম্পালস এখানে আসে, আসার পরে এই পাশে এ এবং এই পাশে বি, দুইটা পাথওয়ে আছে, দুইটা পাথওয়ের ভিতরে এই এ পাথ এটা আছে,
এটা স্লো পাথওয়ে। আর এই যে বি যেটা আছে সেটা রেপিড পাথওয়ে। এবং এরকম ভাবে যখন নর্মাল সাইনাস রিদমে আসে ইম্পালসটা বোথ স্লো এবং রেপিড দুইটার থেকেই সে চলে যায়, আলটিমেটলি সে বান্ডেল অফ মানে হিজ দিয়ে সে নর্মাল ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন হয়ে যায়। কিন্তু যদি কোনো একটা প্রিমেচুর বিট আসে, যেটা নর্মাল বিটের পরে একটা প্রিমেচুর বিট আসে, প্রিমেচুর বিট আসার পরে সে দেখবে যে রেপিড যে পথটা যেটা চলে গেছে সেই পথটা রিফ্র্যাক্টরি। রেপিড পথটা রিফ্র্যাক্টরি কি এই পথ থেকে যে ইম্পালসটা যায় খুব রেপিডলি যায়, কিন্তু সেখানে রিফ্র্যাক্টরি পিরিয়ড সেখানে রিকভারি করতে সে খুব স্লোলি রিকভারি করে, মানে তার রিফ্র্যাক্টরি পিরিয়ডও খুব বেশি সময় লাগে এখানে। এটা এইরকম যে তুমি মনে করো কলেজ থেকে তোমাকে খুব দৌড়ে তুমি তোমার ইসে হোস্টেলে তুমি চলে গেলা, খুব রেপিডলি গেলে, কিন্তু যাওয়ার পরে তোমার যে রিকভারি আসতে তোমার একটু সময় লাগলো, তুমি এই যতটুকু এক্সর্শন হইতেছে সেটা রিলিফ পাইতে তোমার সময় লাগবে। এটাই ফার্স্ট পাথওয়েতে রিফ্র্যাক্টরি মানে এই অবস্থাটায় পিরিয়ডটা ওভারকাম করতে সময় নেবে। কিন্তু স্লো পাথওয়ে যেটা আছে সেটা আস্তে তুমি যদি খুব আস্তে আস্তে হাইটে যাও, হাইটে যাওয়ার পরে তোমার টাইম বেশি লাগবে, কিন্তু ওখানে যাওয়ার পরে তুমি রিকভারি খুব র্যাপিডলি রিকভারি করতে পারো। সেই জন্য এটি এই অবস্থায়। এখন যদি ইম্পালসটা এখানে একটা প্রিমেচুর ইম্পালস আসে, এসে দেখবে যে ফার্স্ট যে পার্টটা ছিল সেটা রিফ্র্যাক্টরি, কিন্তু সেকেন্ড যে পার্টটা যে এ পাথওয়ে যেটা ছিল সেটা স্লো কন্ডাকশন ছিল, সেই স্লো কন্ডাকশন পার্টটা স্টিল এটা ওপেন আছে, সে তখন আস্তে আস্তে এই পথ দিয়ে সে আস্তে আস্তে হাঁটা শুরু করবে কচ্ছপের মতো। এটা এই পথ দিয়ে আসার পরে সে এইখানে আসার পরে একটা লুপ তৈরি করবে। সে বি পাথওয়ের ভিতরে যে দেখবে যে বি পাথওয়েটা রিফ্র্যাক্টরি যে পিরিয়ডটা ছিল সেটা ওভারকাম করছে কিনা। যদি দেখে যে না সে রিফ্র্যাক্টরি পথটা ওভারকাম করছে, তখন সে এখানে একটা লুপ তৈরি করতে পারে। সে নর্মালি এইভাবে নিচের দিকে নেমে যাবে, কিন্তু এখানে আসার পরও সে যদি কোনো ক্রমে যে বি পাথওয়ের ভিতরে ঢুকতে পারে তাহলে সে একটা লুপ তৈরি করবে, এবং এই লুপটা সে এইভাবে তৈরি করে আবার সে এই পথ দিয়ে মূল পথ দিয়ে সে বাইরের দিকে পাঠিয়ে দেবে, এবং এখান থেকে আবার সে স্লো পাথ দিয়ে চলতে থাকবে। এই যে একটা লুপ সে তৈরি করে ফেললো, সেইটাই হলো রিএন্ট্রি টেকিকার্ডিয়া। এই রিএন্ট্রি টেকিকার্ডিয়ার মেকানিজমই এলো এটা। এখন দেখো আমরা আস্তে আস্তে করে পড়ি, এবং মনে রাখতে হবে এ এবং বি, এ স্লো, বি মানে রেপিড পাথওয়ে। এ স্লো পাথওয়ে হলো খুব রেপিডলি রিকভারি করবে, এবং স্লো পাথওয়ে ডিলেড করবে, রিকভারি করবে। The tachycardia is initiated by an ectopic beat and it's sustained by re-entry circuit. Most tachyarrhythmias caused by re-entry. সমস্ত পরীক্ষার সময় জিজ্ঞাসা করলে তোমরা বলবা যে re-entry ম্যাক্সিমাম 80 to 90% স্যার re-entry দিয়ে হয়। And the re-entry can occur when there are two alternative pathways with different conduction properties, that is anatomical and functionally distinct. That AV node and the accessory pathway, এটা একটা pathway থাকতে পারে, an area of normal or মানে ischemic area of tissue. তাহলে এখানে নরমাল টিস্যু এবং ইসকেমিক টিস্যু কাজ থাকতে পারে, এবং এবি নোড অথবা অ্যাক্সেসরি পাথওয়ে থাকতে পারে। এখানে ফার্স্ট পাথওয়ে এবং সেকেন্ড মানে স্লো পাথওয়ে থাকতে পারে। হিয়ার এ পাথওয়ে কন্ডাক্ট স্লোলি এন্ড রিকভার্স কুইকলি, and B pathway conducts rapidly and recovers slowly. In sinus rhythm, each impulse passes down to the both pathway before entering the common distal pathway. And as this pathway recovers at different rate, a premature impulse may find a pathway open and be closed. So it goes from the A pathway, and the pathway B recover while the premature impulse is traveling selectively down to the pathway A, and the impulse then travel retrogradely up to the pathway B, setting up a closed loop or raised entry circuit. This initiated a tachycardia that constitutes until the circuit is interrupted by changes in the conduction rates or electrical depolarization. এটা একটা এন্ডলেস লুপের মতো চলতেই থাকে। এটা যদি এবি নোডের এরকম আমরা একটা ছবি দেখতে চাই, তাহলে এবি নোডের মধ্যে এরকম ফার্স্ট পাথওয়ে এবং সেকেন্ড পাথওয়ে যদি থাকে, এবং সে যদি একটা লুপ তৈরি করতে পারে এরকম ক্রিয়েট করে, এটা এখান থেকে আসলো, এটা স্লো পাথওয়ে, এখান থেকে আসার পরে সে এই দিক থেকে এই নরমালি এদিকে চলে যাওয়ার কথা, সেটা এখান থেকে না যে যদি এই ফার্স্ট পাথওয়ে দিয়ে যদি সে লুপ তৈরি করতে পারে, তাহলে এখানে একটা রিএন্ট্রি টেকিকার্ডিয়া হয়, এইরকম মানে টেকিকার্ডিয়া তৈরি করতে থাকে, এরকম লুপ তৈরি করতে পারে। নরমালি যেখানে এইরকম হওয়ার কথা সেখানে মানে টেকিকার্ডিয়া হলে রেটটা এরকম ভাবে বেড়ে যায়। এর চেয়ে বেশি কিছু জানার দরকার নাই।
ব্র্যাডিকার্ডিয়া সিম্পলি যদি টেকিকার্ডিয়া হার্ট রেট বাড়তে পারে, অর্থাৎ ব্র্যাডিকার্ডিয়াও হার্ট রেট কমতে পারে। যে অটোমেটিসিটি যেটা আছে, যেটা মানে ক্যাটাকোলামাইন সিক্রেশনের জন্য বাড়ছিল, সেখানে না হয়ে যদি ভ্যাগাল টোন কোনো ক্রমে বাড়ে, তাহলে হার্ট রেট কমে যাবে। Bradycardia may be due to reduced automaticity of the ASA node or abnormalities of the conduction through the AB node. যদি আমরা কন্ডাকশন ব্লক করে ফেলতে পারি বা কোথাও যদি ব্লক হয়ে যায় কন্ডাকশন, তাহলে হার্ট রেট কমে যাবে। If the sinus rate becomes unduly slow, another more distal part of the conduction system assume a role of pacemaker, and this is known as the escape rhythm and may arise the AB node, bundle of His, or in the ventricles. আমরা এটা আগের বারে আমরা রেট দেখেছি, এই রেট দেখে আমরা বলতে পারছিলাম যে এটাতে। এখন যদি আমরা ফাইনাল করি যে আমাদের অ্যারিথমিয়ার দুইটা পথ, একটা ব্র্যাডি অ্যারিথমিয়া, একটা টেকি অ্যারিথমিয়া। ব্র্যাডি অ্যারিথমিয়া যদি আমরা ফাইনাল করি, তাহলে ব্র্যাডি অ্যারিথমিয়ার ভিতরে আমরা দেখি যে দুই ভাবে হতে পারে, ডিক্রিজড অটোমেটিসিটি অথবা কন্ডাকশন ব্লক দিয়ে ব্র্যাডি অ্যারিথমিয়া হতে পারে, হার্ট রেট 60-এর নিচে নামতে পারে। আরেকটা পাথওয়েতে যদি দেখি ইনক্রিজ হার্ট রেট, আমরা তিনটা মেকানিজম জানছি, একটা এনহ্যান্সড অটোমেটিসিটি, একটা ট্রিগার্ড মেকানিজম, একটা রিএন্ট্রি মেকানিজম। রিএন্ট্রি মোস্ট কমন, ট্রিগার্ড এবং অটোমেটিসিটি লেস কমন। যদি কেউ পরীক্ষার সময় ক্লাসিফিকেশন জিজ্ঞাসা করে যে অ্যারিথমিয়া কিভাবে ক্লাসিফিকেশন করব, অ্যানাটমিক্যাল বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, মানে সেভাবে না বলে তোমরা সহজভাবে বলবা যে সুপ্রাভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া এবং ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া। ভেন্ট্রিকেল থেকে যে অ্যারিথমিয়া উঠবে সেটা ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া, এবং সুপ্রাভেন্ট্রিকুলার অ্যাবাভ দি ভেন্ট্রিকেল যেটা আছে সেটা হলো সুপ্রাভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া। যেমন সাইনাস নোড, এট্রিয়াল অর জাংশনাল, এটা সুপ্রাভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া, এবং ভেন্ট্রিকেল থেকে যেটা আসবে শুধু সেটাই ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া। এখন সুপ্রাভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়ার বৈশিষ্ট্য কি? এটা ন্যারো কমপ্লেক্স থাকে। তার কারণ হচ্ছে এই ক্ষেত্রে ভেন্ট্রিকেলটা ডিপোলারাইজেশন হয় থ্রু নরমাল পাথওয়ে, এসএ নোড, এবি নোড, বান্ডেল অফ হিজ, এইভাবে সে মানে কন্ডাকশন হয়। আর ভেন্ট্রিকেলটার এটা মানে এটা থাকে ব্রড এবং বিজারি কমপ্লেক্স থাকে, এবং এটা যেহেতু অ্যাক্টিভেশন নিজেই অ্যাক্টিভেশন হয়, এটা ফাইন ওয়েতে অ্যাক্টিভেশন হয় না। সেই জন্য আমরা সুপ্রাভেন্ট্রিকুলার এবং ভেন্ট্রিকুলার রিদম বোঝার জন্য যদি আমরা দেখি, তাহলে একটা হোয়াইট কমপ্লেক্স দেখবো। হোয়াইট কখন বলবো? যখন কিউআরএস কমপ্লেক্স ছোট ছোট তিনটা ঘর, মানে 0.12 সেকেন্ডের বেশি হবে, তখন আমরা এটাকে বলবো যে হোয়াইট কমপ্লেক্স, এবং যখন 0.12 সেকেন্ডের কম হবে তখন আমরা বলবো এটাকে ন্যারো কমপ্লেক্স। তো ন্যারো কমপ্লেক্স যদি থাকে তাহলে সুপ্রাভেন্ট্রিকুলার, এবং সুপ্রাভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া কখন? যখন ন্যারো কমপ্লেক্স টেকিকার্ডিয়া থাকবে। The supraventricular rhythm produce a narrow QRS complex because the ventricle are depolarized in the normal sequence via the AB node, bundle of His, and Purkinje fibers. Occasionally, supraventricular tachycardia can mimic ventricular tachycardia and presents a broad complex tachycardia due to presence of coexisting bundle branch block or the presence of additional accessory pathway, that is WPW syndrome. তো যদি হোয়াইট কমপ্লেক্সের ডিডি জিজ্ঞাসা করে, ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া 1 নম্বর। সেকেন্ড যদি জিজ্ঞাসা করে স্যার এসবিটি উইথ অ্যাবারেন্ট কন্ডাকশন, এই যে ডাব্লিউপিডব্লিউ দিয়ে হতে পারে, অথবা এসবিটি উইথ বান্ডেল ব্রাঞ্চ ব্লক থাকলে হতে পারে। তাই ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে এই দুইটা আসতে পারে। Ventricular tachycardia, ventricular rhythm, it's a ventricular rhythm can produce a broad Bizarre QRS complex because the ventricles are activated in an abnormal sequence. ক্লিনিক্যাল ফিচার্স খুব মজার, যেহেতু আমাদের এটা রেঞ্জ থাকে অনেক রকম। এটা ব্র্যাডিকার্ডিয়া থেকে টেকিকার্ডিয়া, টেকিকার্ডিয়ার কারো রেট 120, কারো 140, কারো 200-র উপরে। তো অ্যাকর্ডিং টু ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন ফিচার্স গুলো ভেরি করবে। কোনো কোনো ক্ষেত্রে কোনো রকম সমস্যাই হবে না। মনে করো যে কারো একটা বা দুইটা একটোপিক রিদম হইতেছে বা এপিসি হইতেছে, সে তো টেরই পাবে না যে তার আসলে কোনো রকম অ্যারিথমিয়া হচ্ছে। সেই জন্য মেনি অ্যারিথমিয়াস আর অ্যাসিম্পটোমেটিক। বাট সাস্টেন টেকিকার্ডিয়া যদি থাকে, যেমন সুপ্রাভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া, সাইনাস টেকিকার্ডিয়া অথবা ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া, এটা যদি সাস্টেন থাকে, দ্য পেশেন্ট পেলপিটেশন, ডিজিনেস, সেস ডিসকমফোর্ট অথবা ব্রেথলেসনেস হিসাবে কমপ্লিট করবে। এবং যদি এক্সট্রিম টেকিকার্ডিয়া থাকে, যে হার্ট রেট 180-র উপরে, যে 180-র উপরে হয়ে গেলে ডায়াস্টলে রেট কমে যাবে, এবং ডায়াস্টলে হার্ট ফিল করতে পারবে না, এবং এট দি সেম টাইম কন্ট্রাক্ট করতে পারবে না, না ফিলিং হবে না কন্ট্রাকশন হবে, যার জন্য কার্ডিয়াক আউটপুট কমে যাবে। সেই জন্য পেশেন্ট সিনকোপ ডেভেলপ করবে।
অতএব এক্সট্রিম ট্যাকিকার্ডিয়া সিনকোপ ডেভেলপ করবে ডিউ টু লো কার্ডিয়াক আউটপুট। এই জন্য হার্ট রেটকে কখনোই 180-র উপরে আর উঠতে দেওয়া যায় না। ব্র্যাডিকার্ডিয়া যদি হয় অ্যাগেইন লো কার্ডিয়াক আউটপুটের জন্য ব্র্যাডিকার্ডিয়া তোমার হলো যে ফ্যাটিক, লাইট হেডেকনেস, সিনকোপ ডেভেলপ করবে লো ব্র্যাডিকার্ডিয়া। এবং এক্সট্রিম ব্র্যাডিকার্ডিয়া যদি থাকে তাহলে সাডেন ডেথ হয়ে যেতে অথবা কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যেতে পারে। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে 6 সাইনাস সিনড্রোমে রোগী হওয়ার মানে এক্সট্রিম ব্র্যাডিকার্ডিয়া মানে 3 সেকেন্ডের বেশি 4 সেকেন্ড অ্যাসিস্টন হিসাবে থাকে, অতএব সাডেন কার্ডিয়াক ডেথ নিয়ে আসে অথবা কার্ডিয়াক অ্যাসিস্টন নিয়ে আসে। টেকনিক্যাল ডাইভারজেন্স মানে কার্ডিওভাস্কুলার সিস্টেমের প্রেজেন্টেশন ডাইভারজেন্ট, অ্যাসিম্পটোমেটিক থেকে দেখো কার্ডিয়াক অ্যারেস্ট, সিম্পল একটা অ্যারিথমিয়া অ্যাসিম্পটোমেটিকও থাকতে পারে, কার্ডিয়াক অ্যারেস্টও থাকতে পারে। ইনভেস্টিগেশন তোমার জন্য একটা ইনভেস্টিগেশন, সেটা হলো গোল্ড স্ট্যান্ডার্ড। মানে অ্যারিথমিয়া ডায়াগনোসিস করার জন্য আমরা গোল্ড স্ট্যান্ডার্ড মনে করি ইসিজি কে। এখন হলো অনেক সময় ইসিজি এত মানে 5 সেকেন্ড 10 সেকেন্ডের একটা ইসিজি, এই ইসিজি অনেক সময় অ্যারিথমিয়া ধরা পড়ে না। কিন্তু যদি হিস্ট্রি সাজেস্ট করে যে না তার অ্যারিথমিয়া থাকতে পারে অথবা তার এই নরমাল ইসিজি ধরা পড়ে নাই, তখন তাকে অ্যাম্বুলেটরি ইসিজি বা হল্টার মনিটরিং বা 24 আওয়ার্স ইসিজি তাকে করানো যায়। যদি 24 আওয়ার্স ইসিজির মধ্যেও ধরা না পড়ে তাহলে শরীরে মানে লাগাই দেওয়া হয়, লুপ রেকর্ডারের মতো একটা যন্ত্র লাগাই দেওয়া হয়, যেমন মানে নাসায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলে সেখান থেকে ছবি তুলে পাঠাইতে থাকে ভূপৃষ্ঠে। এইরকম মানে কার্ডিয়াক মানে ইতেও তোমার হার্টের মানে বুকের এখানে ছোট্ট একটা মেশিন বা ডিভাইস বসাই দেয়, সে হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি গুলো সবগুলো রেকর্ড করতে থাকে এবং টাইম টু টাইম তোমাকে এটা টেলিমেট্রির মাধ্যমে তোমার কাছে এটা প্রেরণ করতে পারে, অথবা তুমি টেলিমেট্রির মাধ্যমে এখানটা অ্যানালাইসিস করতে পারো যে হার্টের কন্ডিশন কিভাবে চলতেছে। একটা পেশেন্ট অ্যাক্টিভেটেড ইসিজি অর্থাৎ একটা ইসিজি লাগাই দেওয়া হলো এবং পেশেন্টকে ইনস্ট্রাকশন করে দেওয়া হলো যে তুমি যখন খারাপ বোধ করবে তখন তুমি এই বাটনটা চাপ দিবা, চাপ দিলে ওই সময় ইসিজিটা তার রেকর্ড হইতে থাকে। এটা পেশেন্ট অ্যাক্টিভেটেড ইসিজি লাইক। লুপ রেকর্ডার তোমাদের দরকার নাই, তোমরা ইসিজি বলবা, অ্যাম্বুলেটরি ইসিজি বলতে পারলে মোর দ্যান এনাফ। ম্যানেজমেন্ট আসলে ম্যানেজমেন্ট ডিপেন্ড করবে আন্ডারলাইং কন্ডিশনের উপরে, কে কিভাবে প্রেজেন্ট করতেছে তার উপরে। খুব সিম্পল প্রিন্সিপাল হইতেছে যদি পেশেন্ট হেমোডাইনামিক্যালি আনস্টেবল থাকে, পালস এবং ব্লাড প্রেশার যদি মেজারেবল না থাকে, তাহলে ডিসি কার্ডিওভার্সন, ডিসি শক আগে। পেশেন্ট যদি হেমোডাইনামিক্যালি স্টেবল থাকে তাহলে দুইটা চিকিৎসা, আইদার নন ফার্মাকোলজিক্যাল অর ফার্মাকোলজিক্যাল, সেই চিকিৎসা দুইটাই মানে পেশেন্ট স্টেবল থাকলে করা যেতে পারে। আমরা ইন্ডিভিজুয়াল পেশেন্ট যখন দেখবো ইন্ডিভিজুয়ালি আমরা আলাপ করবো পরবর্তীতে। এখন আমরা ইন্ডিভিজুয়াল মানে ক্লাসিফিকেশন আমরা আলাপ করবো, সাইনোএকটিয়াল নোডাল রিদম, একটিয়াল টেকিয়ারিথমিয়া, সুপ্রাভেন্ট্রিকুলার টেকিয়ারিথমিয়া, ভেন্ট্রিকুলার টেকিয়ারিথমিয়া, একটিভেন্ট্রিকুলার ব্লক এন্ড বান্ডেল ব্রাঞ্চ ব্লক। এটা আমরা প্রত্যেকটা অ্যানাটমি স্ট্রাকচারালি আলাদা আলাদা করে দিয়ে আমরা অ্যানাটমি ভাগ করতেছি। এইখানে যে এই যে ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া আছে এর উপরের তিনটা একত্রে সুপ্রাভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া, সুপ্রাভেন্ট্রিকুলার অ্যারিথমিয়াকে আমরা আলাদাভাবে ডিসক্রাইব করতেছি। এখন যদি আমরা সাইনোএট্রিয়াল রিদম যদি আমরা দেখি তাহলে সাইনোএট্রিয়াল রিদমের ভিতরে আমরা চারটা জিনিস দেখব। একটা সাইনাস অ্যারিথমিয়া, সাইনাস ব্র্যাডিকার্ডিয়া, টেকিকার্ডিয়া। সাইনাস ব্র্যাডিকার্ডিয়া টেকিকার্ডিয়া নিয়ে আমরা আলাপ করে ফেলছি, এখন সাইনাস অ্যারিথমিয়া নিয়ে আমরা একটু কথা বলতে চাই। এটা মানে একটা বিনাইন অ্যারিথমিয়া, কিন্তু এটা পেশেন্টের কাছে যখন আসে পেশেন্ট কম্পিউটারাইজড রিডিং দেখে পেশেন্টের মা বাবা খুবই চিন্তিত হয়ে যায়, তোমার কাছে দৌড়ে ছুটে আসবে যে আমার ছেলের তো অ্যারিথমিয়া ডেভেলপ করছে, ইসিজি রিসিজি অ্যাবনরমাল আসছে, তো কি করবে? এখানে হলো তোমার দায়িত্ব অ্যাপটাকে এনশিওর করা যে না এই অ্যারিথমিয়া ক্ষতিকারক না। এবং ক্ষতিকারক আসলে সাইনোএট্রিয়াল ডিজিজ অথবা 6 সাইনাস সিনড্রোম, টেকিবেডি সিনড্রোম, এটা খুব ক্ষতিকারক। এই জিনিসটা হলো সাইনাস অ্যারিথমিয়া, দিস ইজ এ মানে ক্লাসিক্যাল description, that is a cyclical alternation of the heart rate during respiration with an increase during inspiration and decrease during expiration. আমরা জানি ফেসিক রেসপিরেশনের জন্য হার্ট রেট ভেরি করে, ইনস্পিরেশনের বাড়ে যার ব্যাগলটন কমে এবং এক্সপিরেশনের ব্যাগলটন বাড়ে, সেই জন্য ইনহিবিশনটা উঠে যায়, সেই জন্য বাড়তে থাকে। এই যে রেসপিরেশনের সাথে একটা হার্টের যে ফেসিক যে চেঞ্জ বাড়া এবং কমা, এটাই অ্যারিথমিয়া হিসেবে দেখা দেবে। কারণ আমাদের ডেফিনিশনে আছে যে ডিস্টারবেন্স ইন রিদম। আমরা যখন ইসিজির দিকে তাকাবো দেখবো আর ইন্টারভালটা ইরেগুলার আছে, আদারওয়াইজ সব নরমাল আছে, তখন এটা বলবো আমরা অ্যারিথমিয়া, বাট ইট ইজ সাইনাস অ্যারিথমিয়া।
এবং এটা বাচ্চা, ইয়াং অ্যাডাল্ট এবং অ্যাথলেটসদের খুব বেশি হতে পারে এবং এটা নরমাল। Absence of this normal variation in a heart rate may be a features of diabetic neuropathy, peripheral neuropathy, or increased sympathetic drive. এটা না থাকলেই বরং আপনি ধরে নেবেন যে তার হয়তো বা কোনো প্রবলেম আছে। ইউজুয়ালি সাইনাস অ্যারিথমিয়া কোনো ধরনের ট্রিটমেন্ট লাগে না যদি এটা রেসপিরেটরি হয়, এবং কোনো ধরনের রেফারেল লাগে না, কোনো ট্রিটমেন্ট লাগে না। কিন্তু নন রেসপিরেটরি হইতে পারে, যদি কার্ডিয়াক কজের জন্য হয়, নন রেসপিরেটরি হয়, সেই ক্ষেত্রে রেফারেল রাখবে, সেই ক্ষেত্রে আন্ডারলাইং কার্ডিয়াক কজের ট্রিটমেন্ট করতে হবে। এই যে যদি আমরা ইসিজিটা দেখি তাহলে এই আর থেকে এই আর এর যে দূরত্ব, এইটার দূরত্ব, এইটার এবং এই দূরত্বগুলো সমান না। এইখানটা অনেক মানে রেট বেশি, এখানটায় অনেক কম। আমরা যদি এখানে রেট দেখি, ইউজুয়ালি এই রেট থাকবে 60 to 100 এর মতো। যদি আমরা রিদম দেখি তাহলে রিদমটা দেখবে ইরেগুলার, কারণ এখান থেকে 1 2 3 4 5 6 7, এখানে 7, কিন্তু এখানে 1 2 3 4, চারটার পরেই মানে আর আর ইন্টারভেল চলে আসছে। কিন্তু প্রত্যেকটা পি ওয়েভ আছে কিউআরএস কমপ্লেক্সের আগে 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 আছে, এবং পিআর ইন্টারভেলটা সব নরমাল 0.12 সেকেন্ডের মতো আছে, এবং কিউআরএস কমপ্লেক্স ন্যারো আছে। অতএব আমাদের যে শর্ত ছিল রেট, রিদম, পি ওয়েভ, পিআর ইন্টারভেল, কিউআরএস কমপ্লেক্স, এবং প্রত্যেকটা পি এর জন্য প্রত্যেকটা সবই ঠিক আছে, শুধু আমাদের একটা জায়গায় অ্যাবনরমালিটি আছে, সেটা রিদম ইরেগুলার আসছে। অতএব এটা ইরেগুলার তো যেহেতু আসছে, অতএব অ্যারিথমিয়া, বাট ইট সাইনাস অ্যারিথমিয়া হয়, এটা আপনার বইয়ের মধ্যে নাই, সেজন্য আপনার বলতেছি। এটা যদি নন রেসপিরেটরি হয়, সেটার জন্য আন্ডারলাইং কার্ডিয়াক কজের জন্য হইতে পারে, সামটাইমস উইদাউট এনি কার্ডিয়াক কজেও হইতে পারে। ডিগক্সিন টক্সিসিটির জন্য অনেক সময় হয়, এখন অবশ্য ডিগক্সিন খুব কম ইউজ হয়, সেই জন্য ডিগক্সিন টক্সিসিটি এখন আর অতটা বেশি প্রমিনেন্ট না, এবং তখনই মানে দরকার যখন আন্ডারলাইং কার্ডিয়াক কজ থাকে, সেটার জন্য ট্রিটমেন্টের জন্য দরকার হয়। বলেও না কিছু, থাকবে আমার সাথে। Am I audible? Please let me know. Okay, is it everything okay? Then I can proceed. আমাকে শোনা যায়? Yes, audible. Okay. আমরা শেষের দিকে, okay. Heart rate less than
সাইনাস ব্র্যাডিকার্ডিয়া, হার্ট রেট লেস দ্যান 40, সিমটমস এর ভিতরে ফ্যাটিগ, লাইট হেডেক এবং সিনকোপ থাকে। এবং ট্রিটমেন্টের ক্ষেত্রে যদি কোনো সিমটম না থাকে কোনো ধরনের চিকিৎসার দরকার হয় না। এবং সাইনাস ব্র্যাডিকার্ডিয়া যদি পারসিস্টেন্টলি থাকে উইথ হাইপারটেনশন, অ্যাট্রোপিন। কিন্তু রিপিটেডলি যদি পারসিস্টেন্ট হাইপারটেনশন কভার না হয় অ্যাট্রোপিন দিয়ে, তাহলে পার্মানেন্ট পেসমেকার লাগতে পারে। এবং মানে কমন কিছু কজ সাইনাস ব্র্যাডিকার্ডিয়ার ভিতরে, তার মধ্যে সবচেয়ে বেশি কমন কজ হলো বিটা ব্লকার, ডিগক্সিন এবং ভেরাপ্যামিল, এইগুলো। আর নেক্সট কমন কজের ভিতরে 6 সাইনাস সিনড্রোম, যেটা খুব মানে কমন, আমরা পরে দেখব। মায়োকার্ডিয়াল ইনফাকশন এর সাথে যদি কমপ্লিকেশন ইনফেরিয়র এমআই থাকে সেক্ষেত্রে খুব কমনলি দেখা যায় হাইপোথার্মিয়া, হাইপোথাইরয়েডিজম এবং কোলোস্টেটিক জন্ডিস। Sinus tachycardia, again heart rate more than 100, it may be more than 200. Physiological causes, it may be causes due to sympathetic overactivity, exercise, emotion, pregnancy, tea, coffee এবং alcohol, এবং অ্যাংজাইটি, নিউরোসিসের জন্য অ্যাংজাইটি, ফিভার, অ্যানিমিয়ার জন্য হতে পারে। এবং এক্ষেত্রে ড্রাগ, বিটা অ্যাগনিস্ট ড্রাগ খুব বাণিজ্যিক করে। খুব কমন কজ পরীক্ষার সময় স্যাররা জিজ্ঞাসা করে যে টেকিকার্ডিয়ার থাইরোটক্সিকোসিস এবং একই সাথে অ্যাকচুয়াল ফিব্রিলেশন ও থাইরোটক্সিকোসিসের জন্য হতে পারে। দুইটার ট্রিটমেন্ট কিন্তু দুই রকম। ডিগক্সিন বা থাইরোটক্সিকোসিসের সময় দেওয়া যায় না, ওই ক্ষেত্রে বিটা ব্লকার দিতে হয়। এবং সাইনাস ট্যাকিকার্ডিয়া এখানে হার্ট রেটটা খুব বেশি থাকে, 100-র উপরে থাকে। ট্রিটমেন্টের জন্য যেগুলো মানে পটেনশিয়ালি যেই থাকে, মানে সিমটমের ভিতরে প্যালপিটেশন থাকতে পারে, আনইজিনেস এবং ফ্যাটিক থাকে, পালস ইউজুয়ালি মোর দ্যান 100 থাকে। ট্রিটমেন্ট অফ পোটেনশিয়াল ইটিওলজি, যে কারণের জন্য ট্যাকিকার্ডিয়া হলো সেটার চিকিৎসা করা। এটা ওরি, অ্যাংজাইটি, টেনশন, টি, কফি, অ্যালকোহল থাকলে ওগুলা বাদ দিতে হবে। এবং যদি পটেনশিয়াল কোনো কজ না পাওয়া যায় তাহলে সিমটোমেটিক চিকিৎসা করতে হবে। সিমটোমেটিক চিকিৎসা করলে বিটা ব্লকার দিয়ে চিকিৎসা করা যায়। সাইনোয়াইট্রিয়াল ডিজিজ বা 6 সাইনাস সিনড্রোম, এটা খুব কমন একটা মানে ইম্পর্টেন্ট মানে টপিক, যে ক্ষেত্রে সাইনাস ব্র্যাডিকার্ডিয়া অথবা সাইনোয়াইট্রিয়াল ব্লক, প্যারাক্সিমাল অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, প্যারাক্সিমাল অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া এবং অ্যাট্রিভেন্ট্রিকুলার ব্লক হিসাবে পাওয়া যাবে। এবং আন্ডারলাইং প্যাথোলজি থাকবে ফাইব্রোসিস অথবা ডিজেনারেশন অর ইসকেমিয়া অফ দি এসএ নোড। এসএ নোড যে কোনো কারণে ইসকেমিয়া, ডিজেনারেশন, ফাইব্রোসিসের জন্য হবে। ক্লিনিক্যাল প্রেজেন্টেশনের জন্য সবসময় পেশেন্ট যেগুলো নিয়ে আসে সেগুলো সিনকপ এবং প্রি সিনকপ নিয়ে আসে। হঠাৎ করে হার্ট রেট বন্ধ হয়ে যায়, হার্টের কতগুলো অ্যাক্টিভিটি বন্ধ হয়ে যায়, প্রায় 2 থেকে 3 সেকেন্ডের মতো পেশেন্টরা মানে আনকনশাস থাকেন, পড়ে যায়। এই সিনকোপটা কেন হয়? খুব ইন্টারমিটেন্ট আইদার ট্যাকিকার্ডিয়া অর ব্র্যাডিকার্ডিয়ার যেতে হতে পারে, অথবা যদি ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি এট্রিয়াম এবং ভেন্ট্রিকেলে না থাকে সেই ক্ষেত্রে হতে পারে। আমরা এরকম কতগুলো ইসিজি দেখতে পারি, যে ইসিজি তে যদি দেখি যে সাইনাস ব্র্যাডিকার্ডিয়া আছে, যদি আমরা এই বিট এবং এই বিটের মধ্যে আমরা দেখি, এই বিট থেকে এই বিট, এখানে হার্ট রেটের অনেক জায়গায় আছে সাইনাস ব্র্যাডিকার্ডিয়া। এইখানে একটা বিট আছে, এখানটা আরেকটা বিট আছে, এই মাঝখানটা জায়গায় কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি নাই, এইখানে সাইনাস অ্যারেস্ট হিসাবে আছে। আর যদি এই নিচেরটা দেখি তাহলে হার্ট রেট খুব বেশি আছে, রেগুলার আছে এবং কোনো পি ওয়েভ নাই, এট্রিয়াল ফিব্রিলেশন আছে। এবং এখানে যদি দেখি কোনো পি ওয়েভ নাই, একটা জাংশনাল বিট আছে। এইখানটায় যদি দেখি তাহলে পি ওয়েভ আছে, কিন্তু এটা নট ডিউ লাইক দিস, মানে নর্মাল সাইনাস বিটের মতো না, এটা একটোপিক্স আছে, অতএব একটা অ্যাক্টিয়াল একটোপিক্স আছে। এটা সাইনাস বিট আছে, এটা নর্মাল সাইনাস বিট আছে। নর্মাল সাইনাস বিট আছে, এইখানে ব্র্যাডিকার্ডিয়া আছে, এখানে ট্যাকিকার্ডিয়া আছে, এখানে সাইনাস অ্যারেস্ট আছে। এইরকম একটা কম্বিনেশন ইসিজি যদি পাওয়া যায় তাহলে সেটা সাইনাস নোড ডিসফাংশন অথবা 6 সাইনাস সিনড্রোম হিসাবে অথবা সাইনোয়াইট্রিয়াল ডিজিজ হিসাবে বলবো। অনেকগুলো নাম আছে, 12 থেকে 14টা নাম আছে। কেউ এসএসএস বলে, 6 সাইনাস সিনড্রোমও বলে। এটা আবার এরকম হতে পারে, এই যে এখানে অনেকটা বড় পস আছে, মানে হঠাৎ করে দেখা গেল যে এখানে এট্রিয়াল ফ্লাটার, এইখানে এট্রিয়াল ফিব্রিলেশন, এইখানে স্ট্রেট পজ। এই পজ 3 সেকেন্ডের বেশি থাকলে আনকনশাস। এবং ম্যানেজমেন্ট হলো সহজ হিসাব, যদি কোনো সিমটম থাকে না তাহলে ফলো আপ, আর যদি সিমটম থাকে তাহলে মানে লাগাইতে হবে পেসমেকার।
তো আমরা যদি সাইনাস নোড ডিসফাংশনের কথা চিন্তা করি তাহলে আমরা নরমাল সাইনাস রিদম দেখছি হার্ট রেট 60 থেকে 100 এর মধ্যে, রেট রেগুলার, পি ওয়েভ বিফোর কিউআরএস কমপ্লেক্স, পিআর মানে পিআর ইন্টারভাল নরমাল এবং কিউআরএস কমপ্লেক্স নট ন্যারো নরমাল লেস দ্যান 1.2। আমরা যখন সাইনাস ব্র্যাডিকার্ডিয়া দেখছি যে হার্ট রেটটা জাস্ট 60 এর নিচে, বাকিগুলো নরমাল। যখন সাইনাস টেকিকার্ডিয়া দেখছি তখন হার্ট রেট জাস্ট 100 এর উপরে, বাকিগুলো নরমাল। এবং যখন সাইনাস অ্যারিথমিয়া দেখছি সেক্ষেত্রে দেখছি যে হার্ট সবই নরমাল, শুধু রিদমটা ইরেগুলার। আমরা এই দুইটা জিনিস আপনাদের পড়াই নাই, এক্সিট ব্লক এবং সাইনাস পলস, এই দুইটা যেহেতু আন্ডার গ্রাজুয়েট লেভেলে জিজ্ঞাসা করা হয় না, এই জন্য এই দুইটাকে আর আমরা পড়াই নাই আপনাকে। একটিএল টেকিয়ারিথমিয়া, আজকে মনে হয় যে একটিএল টেকিয়ারিথমিয়া শুরু করা যাবে না, মানে অনেক রাত হয়ে গেছে। আমরা কালকে একটিএল টেকিয়ারিথমিয়া পড়াবো, এর মধ্যে একটিএল ফিব্রিলেশন। নেক্সট ক্লাসটা আমি আগামী শুক্রবার পারবো না নিতে, আমার একটা ওয়েডিং সেরিমনিতে অ্যাটেন্ড করতে হবে, সেজন্য থাকবে। সোমবার দিন আমি নেক্সট ক্লাসটা নেব। আমি চেষ্টা করব একটা ক্লাসের ভিতরে আপনাদেরকে মোটামুটি ভাবে সেরে দেওয়ার জন্য, যদি পারি আর কি। আর যদি না পারি তাহলে হয়তো আর একটা ক্লাস বেশি নিতে হবে। অ্যারিথমেটিক একটু ডিফিকাল্ট দেখে আমি একটু সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। তারপরও কিছু টেকনিক্যাল প্রবলেম থেকে যায় যে এই মানে ইন্টারনেটের জন্য অথবা এই মানে লাইফের কিছু প্রবলেমের জন্য বিঘ্ন ঘটে, এইটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। ধন্যবাদ সকলকে।